পরিবর্তন চাই বাংলায়, পরিবর্তন চাই বাংলায়। দেখুন, গত পরশু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করে দিয়েছিল এই বিমান বন্দ্যোপাধ্যায়। কারণ কি না, ব্রাত্য বসু ওই ধর্মতলা চত্বরে সেনাবাহিনীর কাঠামোকে খুলে দেওয়ার সঙ্গে 1971 সালের খান সেনাদের অত্যাচারের কথা হিন্দুদের বিরুদ্ধে তার সঙ্গে তুলনা করে বসলেন। এটা হচ্ছে বেড়ালের সঙ্গে রুমালের তুলনা বোধহয়, বা জানি না কি অলীক কল্পনা বলবেন বা কি বলবেন। এবং তার যখন প্রতিবাদ করেছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী একেবারে যথাযোগ্য কাজ করেছিলেন, তখন তাকে শাস্তির কোপে পড়তে হয়েছিল বিমান বন্দ্যোপাধ্যায়ের। সেই দিনই শুভেন্দু অধিকারী বলে দিয়েছিলেন যে আজকে আমাকে একা বার করেছে শুভেন্দু অধিকারীকে, কিন্তু আমাদের এখনো 64 জন মেম্বার ভেতরে থাকবে, আর এরা প্রত্যেকেই এক একজন শুভেন্দু অধিকারী। আজকে দেখিয়ে দেব। পার্লামেন্ট শুরু করার আগেই, এই বিধানসভা শুরু হওয়ার আগে শুভেন্দু অধিকারী বলে দিয়েছিলেন যে আপনারা আমাদেরকে সিলেক্ট করে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য, আর শুভেন্দু অধিকারী একা শুভেন্দু অধিকারীকে আটকে এরা কেউ কিছু করতে পারবে না। শোনাবো। খালা মমতা একা বলবে, বিরোধী দলনেতাকে বাইরে রাখবে। আজকে আমার সাথীরা ওকে বুঝিয়ে দেবে, আমাদের এমএলএরা ভিতরে ঢুকবে, ওকে বুঝিয়ে দেবে বিজেপিতে একটা শুভেন্দু নেই, 65টা শুভেন্দু আছে। বলছি একবার বলা হলো আপনি মানে এই এটা একটা দালাল, এই স্পিকারটা তৃণমূলের দালাল, মমতার কথায় চলে, ওর মেরুদণ্ডটা খুলে ও মমতার বাড়িতে কালীঘাটে রেখে দিয়েছে। শুনলেন, তেমনটাই হয়েছিল। একা শুভেন্দু অধিকারীকে আটকে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিল পশ্চিমবঙ্গের বিরোধীদের মুখ চুপ করে দেবে, তার কারণ সেখানে কংগ্রেস এবং সিপিএম এর কোনো প্রতিনিধি নেই। কিন্তু হ্যাটস অফ আমি বলবো, তার কারণ পশ্চিমবঙ্গের জনগণের আওয়াজ হিসাবে এই চুরি দুর্নীতি, এই খান সেনাদের সঙ্গে ভারতের সেনাদের তুলনা টানার বিরুদ্ধে যে আপনারা এইভাবে রুখে দাঁড়ালেন, বাঙালির কথা বলা তৃণমূল কংগ্রেস যারা এই ভাষায় বিধানসভার মধ্যে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বা মোদী চোর শব্দটি বলেছেন, অমিত শাহ চোর বলেছেন, তাদের মুখ থেকে বাঙালির অস্মিতা আমরা শুনবো না। যারা ভারতের প্রধানমন্ত্রীকে কোনো অভিযোগ ছাড়া বিধানসভার মধ্যে থেকে মোদী চোর বলতে পারেন, অমিত শাহ চোর বলতে পারেন, সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বাঙালির অস্মিতা আমরা শুনবো না। শুনুন আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয়ানক অভিযোগ করেছিলেন বিধানসভার মধ্যে থেকে দাঁড়িয়ে, শুনুন। নিজে উল্টো পাল্টা বলে গেল হঠাৎ করে ফরেনার্স ট্রিব্যুনাল অ্যাক্টে। স্যার এবার কিন্তু ওরা যখন বলবে আমি বলে যাচ্ছি আমাদের বেঞ্চ কাউকে বলতে দেবে না, ওরা যখন বলবে আগে শান্ত হোক। মোদি চোর, মোদি চোর, মোদি চোর, বিজেপি 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 চোর, সবাই সমান না, মোদি চোর, বিজেপি। শুনলেন, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভায় কতগুলো ভুল হয়েছে জানেন। প্রথম কথা হচ্ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সেখানে উপস্থিত নেই, তাই কোনো অনুপস্থিত ব্যক্তিকে নিয়ে কোনো প্রসঙ্গ টানা উচিত নয়, সেটা পার্লামেন্টে বলুন কিংবা বিধানসভার মধ্যে বলুন। অথচ দেখুন, আমাদের এই সমস্ত আইন জেনে বসে থাকা আমাদের নিরপেক্ষ হওয়ার কথা ছিল যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের, সেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মোদী চোর, অমিত শাহ চোর, মোদী চোর, অমিত শাহ চোর এটা বলে যাবার পারমিশন দিয়ে দিলেন। এই হচ্ছে আমাদের স্পিকার, নিরপেক্ষ স্পিকার। এরপরে দেখুন, এই যে মোদী চোর শব্দটা বলেছে, ইনি কিন্তু নরেন্দ্র মোদী চোর বলেননি, মোদী চোর বলেছেন মুখ্যমন্ত্রী। মোদী কিন্তু অনেকের টাইটেল রয়েছে ভারতবর্ষে, মোদী একটা কমিউনিটি, প্রচুর মানুষের শিডিউল ওবিসি কমিউনিটি একটা, তো তাদেরকে চোর বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে রাহুল গান্ধীও এই একই ভুল করেছিল। রাহুল গান্ধীর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছিল এবং তার বিরুদ্ধে তাকে ক্ষমা চাইতে হয়েছিল মোদী চোর বলেছিল বলে, কারণ মোদী সম্প্রদায়ের আঘাত লেগেছিল বলে মামলা হয়েছিল। আজকে শুভেন্দু অধিকারীও দাবি তুললেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করতে হবে। মোদী চোর তিনি এই শব্দটা বলতে পারেন না। এমনিও দেখুন, শুধু মোদী চোর নয়, তিনি যদি নরেন্দ্র মোদীও চোর বলতেন তাহলে সেটা অত্যন্ত আপত্তিকর। তার কারণ হচ্ছে, অন্তত আমাদের ভাগ্য ভালো যে এই নিকৃষ্ট রাজ্য সরকার এবং তাদের যারা চালনা করছে সেই তৃণমূল কংগ্রেসের মতো অন্তত কেন্দ্রে স্বচ্ছ প্রধানমন্ত্রীর ভাবমূর্তিতে এতটুকু কলঙ্ক লাগতে দেয়নি তিনবারের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও। অনেক
মানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি একটা রাজ্য চালিয়ে এত লোভ থাকতে পারে, তার ভারতের প্রধানমন্ত্রীকে এত লোভ থাকতে আমরা দেখিনি, এটা আমাদের সৌভাগ্য। শোনাবো কি বলেছিলেন বিরোধী দলনেতা। অমিত শাহজি চোর, মোদি চোর, যে ভাষা আপনারা শুনেছেন আমরা এটা মেনে নিতে পারি না। আমরা জগৎ প্রকাশ নাড্ডাজি বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট ফোন করে শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষ সকলের স্বাস্থ্যের খবর নিয়েছে, বলেছে লড়তে রহো। আমরা ন্যাশনাল বিজেপি যে আমাদেরকে পুরো সাপোর্ট দিচ্ছেন তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং মোদি একটি সারনেম, এই মোদি সারনেমের লোকেরা গোটা পৃথিবীতে আছে, গুজরাটে বেশি সংখ্যায় আছে, পশ্চিমবঙ্গেও আছে। আজকে তাদেরকে মোদি চোর বলা হয়েছে, মোদি চোর। এই মোদি চোর বলতে গিয়ে রাহুল গান্ধীর মেম্বারশিপ গেছিল, আপনারা জানেন। আমি মোদি কমিউনিটির লোকেদেরকে বলবো মমতার বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত যাতে এফআইআর করে এবং চোর মমতার বিরুদ্ধে লড়াই করে। চাকরি চোর মমতা। শুনলেন, আমি জানি না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এরপরে ব্যবস্থা নেওয়া হবে কিনা, ব্যবস্থা নিলে আদতে গিয়ে কোনো ব্যবস্থা হবে কিনা, তার কারণ এরকম অনেক কিছু হয়েছে, শেষ পর্যন্ত কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। আর সেই কারণেই বাড়াবাড়ির লেভেলটা এই জায়গায় এসে পৌঁছে গিয়েছে। এবং এটাকেও যেহেতু আর কোনো আমাদের ইনস্টিটিউশন কেউ কোনো আটকানোর কোনো প্রচেষ্টা করছে না, তাই এইটা কোথায় গিয়ে থামবে আপনারা কল্পনা করতে পারবেন না। এই যে তৃণমূল কংগ্রেসের গাজওয়াড়িটা যে কোথায় গিয়ে থামবে আপনারা কল্পনা করতে পারবেন না। গতকাল পাঁচজন সম্ভবত 5 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করে দিলেন, আগেই করেছিলেন শুভেন্দু অধিকারীকে। এবং একের পর এক বিরোধী দলের লোকজন মানে বিধায়কদের চ্যাংদোল্লা করে তাদেরকে মার্শালদের ডেকে বাইরে বার করে দিলেন। গণতন্ত্রের একেবারে জয়গান গাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো বক্তব্য, কিন্তু তার আগে দেখুন বঙ্কিম নাম টাইটেলটা ভুলে যাচ্ছি, তো চাকদার বিধায়ক, তার বুকে স্টেন বসানো রয়েছে, তার সত্ত্বেও তাকে এইভাবে তুলে ফেলা হয়েছে, মিহির গোস্বামীকে তুলে ফেলা হয়েছে। দেখুন আপনারা, শঙ্কর ঘোষ, তিনজন বিধায়ক হাসপাতালে ভর্তি। আমাকে জোর করে দিল, তার কারণ আমি প্রতিবাদ করেছিলাম যে মেয়র ফিরহাদ হাকিমকে স্পিকার মাইক এলাও করেছে স্লোগান দেওয়ার জন্য। আমি ওনাকে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন, তাহলে কেন মেয়র বা বিধায়ক ফিরহাদ হাকিমকে আপনি মাইক এলাও করলেন? জল 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 পাস করো, জল পাস করো, আপাতত জল পাস করো। আমার বুকে স্টেন বসা আছে, তার সাথে আমাকে এইভাবে মারলো। আমাদের সবচেয়ে বেশি সম্মানের, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। স্বৈরাচারী সরকার চলছে, আজকে বুকের মধ্যে কিল মেরেছে, ঘুষি মেরেছে। আমার বুকে দুটো স্টেন বসানো আছে। স্পিকারকে বারবার হাত জোর করে অনুরোধ করছি এইভাবে করবেন না, তারপরে উনি এইভাবে করলেন। আজকে আমি অনুরোধ করেছি, দুটো স্টেন বসানো আছে, আপনি এইভাবে করবেন না স্যার। জোর করে তুলে ফেলে দিল 10-12 জনকে এখানে। স্বৈরাচারী সরকার চলছে এখানে, একটা স্বৈরাচারী সরকার চলছে এখানে। দেখলেন, এটা হচ্ছে অ্যারোগেন্সি। একদিকে নরেন্দ্র মোদী চোর, অমিত শাহ চোর বলছেন, অন্যদিকে বিজেপি বিধায়কদের বক্তব্য বলতে না দিয়ে তাদেরকে বের করে দিচ্ছেন। হ্যাঁ, বিজেপি বিধায়করা অবশ্য চোর বলেছেন, চাকরি চোর বলেছেন। আরে চাকরি চোর, এটা তো কোনো অভিযোগ আর নয়, এটা তো প্রমাণিত। কিন্তু মুখ্যমন্ত্রী কি প্রমাণ করতে পারবেন যে অমিত শাহ চোর, মোদী চোর? এটা কি মুখ্যমন্ত্রী প্রমাণ করতে পারবেন? চাকরি যে চুরি হয়েছে সেটা তো আপনাদের এসএসসি বলে দিয়েছে, চাকরি চুরির লিস্ট প্রকাশ করে দিয়েছে। তাহলে চোরের কথা, চুরির কথা তো তারাই স্বীকার করে দিয়েছে, আপনারা এখন রেগে যাচ্ছেন কেন? তাহলে বলুন যে কোন ভাষায় ডাকতে হবে? চুরি করলে চোর বলা যদি না যায়, তাহলে তো এর বিরুদ্ধেও তো একটা আদালতে যাওয়া উচিত।
তো যাই হোক, আমি এইখানে আপনাদের সামনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন 2011 সালে ক্ষমতায় এসেছিলেন তখন গদগদ করে বলেছিলেন এই স্পিকারকে, যে স্পিকার এত অনৈতিক ঘটনা হতে দিলেন বিধানসভার মধ্যে, সেই স্পিকারকে বলেছিলেন যে স্যার বিধানসভা হচ্ছে বিরোধীদের, এদেরকে বেশি করে বলতে দেবেন, প্রয়োজনে আমরা নাও বলতে পারি, আমাদেরকে বলতে নাও অ্যালাউ করতে পারেন, কিন্তু এদেরকে বেশি বলতে দিতে হবে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে। সেই মুখ্যমন্ত্রীর রূপ আর আজকে বিধানসভার মধ্যে চ্যাংদোল্লা করে বিরোধীদের বার করে দিচ্ছে কণ্ঠস্বর চেপে দেওয়ার জন্য, কতটা তফাৎ হতে পারে ভাবতে পারেন? শুনুন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন। আপনার কাছে সরকারি দল যেমন বিরোধী দল তাদেরও গুরুত্ব দেওয়ার ব্যাপারটা গণতন্ত্রের কাঠামোকে সবচেয়ে বেশি শক্তিশালী করবে। আমাদের পক্ষ থেকে আমাদের সহযোগিতা আমরা আমাদের জোটের পক্ষ থেকে সবসময় পাবেন আপনি, এবং আমি এটা নিশ্চয়ই বলবো গুরুত্ব এই বিধানসভায় বিরোধী দলকে বেশি দেবেন, আমাদের প্রয়োজন হলে কম দেবেন। এই হচ্ছে পরিস্থিতি। একসময় মুখ্যমন্ত্রী হয়তো তখন অনেক আনন্দ ছিল, সিপিএম কে হারানোর আনন্দ ছিল, তাই বোধহয় বলে ফেলেছিলেন, এখন বললে আর সেই ভুল করতেন না। আপনারা ভাবুন যে একটা বিধানসভার মধ্যে চোর স্লোগান উঠছে, তারপরে যত রকম রাজনৈতিক কথাবার্তা, এর আগেও মুখ্যমন্ত্রী বারবার বিধানসভা বলুন নবান্ন বলুন সেখানে প্রত্যেকটা জায়গাকে রাজনীতিকরণ করে ফেলেছেন, তিনি কোথাও কারুর বাছ বিচার করেননি। গতকাল সুপ্রিম কোর্টে আবারও তারা সওয়াল করেছিলেন, অ্যাডভোকেট জেনারেল, সম্ভবত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি চলে গিয়েছিলেন, সুপ্রিম কোর্টের বিচারপতিরা মানে অবাক হয়ে গেছেন, বলছেন যে আপনারা কি রায় বুঝতে পারেননি, রায় বুঝতে কি কোথাও সমস্যা হয়েছে? আমরা তো বলেছি যে অযোগ্যদের পরীক্ষায় বসতে দেব না, তা সত্ত্বেও রাজ্য সরকার আরো বারবার শুনানি করছে, অ্যাপিল করছেন যে অযোগ্যদের পরীক্ষায় বসতে দিতে হবে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নাকি চলে গিয়েছিলেন, সুপ্রিম কোর্ট অবাক হয়ে গিয়েছে, বলছে আপনারা কি রায়টা বুঝতে পারছেন না, নাকি বুঝেও দাগিদের পাশে কোন স্বার্থে বারবার দাঁড়াচ্ছেন? তাও আবার গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার শিক্ষক দিবস, মাথায় রাখবেন গতকাল ছিল কিন্তু 4 তারিখ, শিক্ষক দিবস 5 তারিখ। ভাবুন কেন মমতা বন্দ্যোপাধ্যায় একদিন এগিয়ে এনেছেন সেটাও বলবো, কিন্তু এই একদিন শিক্ষক দিবসের উদযাপন একদিন এগিয়ে এনেও মুখ্যমন্ত্রী ওই যাদের চাকরি চলে গিয়েছে তাদেরকে বলছেন বেচারা, মানে যারা দুর্নীতিগ্রস্তভাবে টাকা দিয়ে চাকরি পেয়েছে মুখ্যমন্ত্রী তাদের বেচারা বলছেন, এবং বলছেন যে আমরা চেষ্টা করব আইনি দিক খতিয়ে দেখার জন্য, তারা তো আর শিক্ষক থাকতে পারবে না, কিন্তু যারা যাতে করে গ্রুপ সি বা গ্রুপ ডি পদে তারা যেন চাকরি পায় সেটা আমরা চেষ্টা করব। মানে কোনোভাবেই তাদেরকে মুখ্যমন্ত্রী কিছুতেই আর ছাড়বেন না, সে যেহেতু শূন্য খাতা দিয়ে চাকরি পেয়েছে, অযোগ্য প্রমাণ হয়ে যাবার পরেও তারপরেও আইনি দিক খতিয়ে দেখে তাদেরকে আবার চাকরি দেবেন। প্রেমটা বুঝতে পারছেন? এই প্রেমের কারণটা নিশ্চিতভাবে পরিষ্কার আমাদের কাছে, এটা তো আর অপরিষ্কার থাকার কোনো কথা নেই। আপনার আমার সকলেরই পরিষ্কার মুখ্যমন্ত্রী কেন এমনটা করতে চাইছেন, কেন অযোগ্যদের বারবার পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, এই কারণটা আমাদের কাছে পরিষ্কার। ঠিক এই জায়গায় আপনাদের বলবো, আপনারা ভাবুন যে শিক্ষক দিবস 5 তারিখে শিক্ষক দিবস হয়, মুখ্যমন্ত্রী একদিন এগিয়ে আনলেন। কেন এগিয়ে আনলেন আমরা তো জানি না। শুভেন্দু অধিকারী বললেন যে একটা বিশেষ সম্প্রদায়ের কিছু একটা উৎসব রয়েছে 5 তারিখে, সেই কারণেই এটাকে নাকি 4 তারিখে এগিয়ে আনা হয়েছে। বিরোধী দলনেতার বক্তব্য শোনাবো। আজকে আরো লজ্জার দিন, আগামীকাল শিক্ষক দিবস, আগামীকাল একটা বিশেষ সম্প্রদায়ের অনুষ্ঠান থাকার জন্য শিক্ষক দিবসের ডেট চেঞ্জ হয়েছে। বাঙালি স্বীকার করবেন বিদ্যাসাগরের বাংলা, শিক্ষক দিবস 5 তারিখের বদলে 4 তারিখে করেছে, এ লজ্জা রাখার জায়গা নেই। শুনলেন, একটা বিশেষ সম্প্রদায়ের কিছু অনুষ্ঠান আছে বলে নাকি, আমি ঠিক এক্স্যাক্টলি জানি না, শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনে বলছি, তার জন্য নাকি শিক্ষক দিবসের উৎসবটাকে একদিন এগিয়ে আনা হলো। আমার মনে হয় ভালোই হয়েছে। এই ধরনের শিক্ষক মানে যে সরকারের হাত দিয়ে তৈরি করার চেষ্টা করছেন, যাদের নাম আবার কমিশন বার করে দিচ্ছে যে এরা দাগী, সেই শিক্ষকদের সম্বর্ধনা জানি না আবার দেওয়া হচ্ছে কিনা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। শুধুমাত্র সংখ্যালঘু তাস এবং তাদেরকে তোষণের জন্য বাদবাকি সবকিছু এর আত্মবলিদান দিতে পারে, কিন্তু সংখ্যালঘুদের কথা তো সরাসরি বলা যায় না, তার জন্য এখন বাংলা অস্মিতা।
বাংলা অস্মিতার নামে শুধু সংখ্যালঘুদেরকে ভোটে সংযুক্তকরণের কাজ। তার কারণ গতকালই আপনাদের ব্যাখ্যা করেছি যে নরেন্দ্র মোদী সরকার একটা গেজেট বিজ্ঞপ্তি জারি করে সমস্ত হিন্দু সম্প্রদায় যারা আশপাশের দেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে চলে এসেছেন তাদের ভিসা এক্সপায়ার হয়ে গেলেও, এটা কিন্তু সিএএ নয়, নতুন বিজ্ঞপ্তি এটা, তাদের ভিসা এক্সপায়ার হয়ে গেলেও কোনো ভ্যালিড ডকুমেন্ট না থাকলেও তাদেরকে এখানে শরণার্থী হিসেবে রাখা হবে। আর বাকিদের বাংলাদেশি মুসলমানদের এখানে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে এবং তারপরে তাদের পুশ ব্যাক করা হবে। এই জায়গাটাতেই প্রবল আপত্তি। যদি কোনো ধরুন একজন বাংলাদেশের মুসলমানরা কি ভাষায় কথা বলেন, বাংলা ভাষায় কথা বলেন, তাহলে এই যে কেন্দ্রীয় সরকারের গেজেট বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী পুলিশ তাদের ধরবেন, ধরে তাদেরকে আইদার পুশব্যাক করে পাঠিয়ে দেবেন, না হলে ডিটেনশন ক্যাম্পে রাখবেন। আর তা নিয়ে একেবারে আন্দোলন হবে, সবাইকে যুক্ত করে দেওয়া হবে। ওই একজন অবৈধকে আটকানোর জন্য সবাইকে, আপনাকে, আমাকে, ভারতের মানুষকে, ভারতের মুসলমানদের সকলকে, ভারতের হিন্দুদের সকলকে যুক্ত করে দেওয়া হবে বাংলাদেশি মুসলমানদের বাঁচানোর জন্য। তো যাই হোক, আপনারা সবটাই দেখছেন, সবটাই বুঝছেন। এবং এর পরে মুখ্যমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আজকে কোনোভাবেই এটা মনে হয়নি যে তিনি অত্যন্ত সাবলীল রয়েছেন। তিনি কার্যত আউটবাস্ট করে গেছেন। এতজন বিধায়ক বিধানসভার প্রতিনিধি হয়ে দাঁড়িয়েছিলেন, তাকে ঢাল করে দাঁড়িয়েছিলেন, তার ভয় কিসের? কিন্তু তিনি ভেতরে ভেতরে ভীত হয়ে গেছেন। মাঝে মাঝে তিনি যখন বক্তব্য বলছেন তখনই স্পিকারটা অন করার অনুমতি দিচ্ছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, আর বাদবাকি যারা যখন বলছেন তাদের মুখের কোনো স্পিকার অ্যালাউ করা হবে না। মুখ্যমন্ত্রী বক্তব্য বললে সেটা রাজ্যবাসীকে শোনানো হবে, অন্যরা যখন বক্তব্য বলবে সেটা কদাচিৎ সেটা রাজ্যবাসীকে শোনানো হয়। এইরকম একটা সম্পূর্ণরূপে রাজনৈতিকরণ হয়ে যাওয়া বিধানসভার কি আর প্রয়োজন রয়েছে? যে বিধানসভায় বিধানচন্দ্র রায়ের মতো মানুষরা একদিন বসতেন। আপনাদের মতামত লিখে জানাবেন। বাংলা বাঙালি অস্মিতার মধ্যে আসলে তৃণমূলের খেলাটা কি বোঝা গিয়েছে? আপনাদের বুঝতে পেরেছেন, নাকি মনে করছেন যে এরা অত্যন্ত বাংলা প্রেমী? কি মনে করছেন লিখে জানাবেন আজকের এই পর্বে। এখনকার মতো এখানেই।